আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানবো ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে। এর আগে আমরা জনসংখ্যার ধারণা, জনমিতি এবং জনমিতির উপাদান সম্পর্কে জেনেছি। আজকে আমরা বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে জানবো। বাংলাদেশের জনসংখ্যাকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই জনসংখ্যার যে বন্টন নীতি, এই বন্টন নীতি আমরা কিভাবে করেছি এইটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। চলুন প্রথমে বাংলাদেশের জনসংখ্যার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। দেখেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অষ্টমতম। তার মানে জনসংখ্যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম বা বৃহত্তম বা প্রথম আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এবং বাংলাদেশ আছে কততম? বাংলাদেশ আছে অষ্টমতমতে। এরপরে আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 16,69,29,000। এটা 2022 সালের যে আদমশুমারি এবং গণশুমারি ও গৃহগণনা আছে সেই তথ্য অনুযায়ী এই জনসংখ্যাকে বা বাংলাদেশের সব স্থানে একই পরিমাণ বসবাস করে না। আমরা জানি যে বাংলাদেশের ভূমি, এই ভূমিটা কোথাও উঁচু এবং কোথাও নিচু, কোথাও বা পাহাড় পর্বত, কোথাও বা সমভূমি। এই কারণে বাংলাদেশের ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশের বিভিন্ন স্থানে মানুষ কিন্তু একই সমপরিমাণ বসবাস করে না। আমরা জানি ঢাকা অঞ্চলে যে পরিমাণ মানুষ বসবাস করে, পার্বত্য অঞ্চলে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে সেই পরিমাণ কিন্তু জনসংখ্যা বসবাস করে না। এই জন্য বলছে বাংলাদেশের সকল স্থানে একই পরিমাণ জনসংখ্যা বসবাস করে না। এই জনসংখ্যার ঘনত্ব বর্তমানে 1153 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে এখন পর্যন্ত 1153 জন জনসংখ্যা বসবাস করে। জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে বসতি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে জনসংখ্যার ঘনত্ব 1153 জন যে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, এটা কিন্তু গড়। তো সব জায়গায় কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 1153 জন বসবাস করে না। তাহলে বিভিন্ন অঞ্চলে এই যে জনসংখ্যার ঘনত্বের যে পার্থক্য আছে, ঢাকা অঞ্চলে বেশি, বান্দরবন অঞ্চলে কম, রাজশাহী অঞ্চলে একটু বেশি, ময়মনসিংহ অঞ্চলে একটু কম। এই যে কম বেশি জনসংখ্যার ঘনত্বের উপরে যে কম বেশি হচ্ছে, এই হওয়াটাকেই, এই অঞ্চলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি জনসংখ্যার ঘনত্বের উপরে। সেই দুই ভাগটা কি চলুন আমরা জেনে নিই। দেখেন, বাংলাদেশের জনসংখ্যা দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নিবিড় বসতি অঞ্চল আর একটা হচ্ছে বিরল বসতি অঞ্চল। আমরা আগেই বলেছি যে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্বের উপরে কিন্তু এই দুইটা অঞ্চলে, গোটা টোটাল বাংলাদেশকে এই দুইটা অঞ্চলের মধ্যে বিভক্ত করা হয়েছে। কিসের উপর? ঘনত্বের উপর। তাহলে এক নম্বর কি বললাম? নিবিড় বসতি অঞ্চল। নিবিড় শব্দের অর্থ কি? নিবিড় শব্দের অর্থ হচ্ছে ঘন। নিবিড় শব্দের অর্থ কি? ঘন। ঘন মানে কি? যেখানে অনেকগুলো মানুষ একসাথে ঠাসাঠাসি করে বসবাস করে, পাশাপাশি বসবাস করে, ফাঁকাফাঁকি নাই, এই অঞ্চলকে বলা হয় ঘন বসতি অঞ্চল। যার আরেকটা শব্দ হচ্ছে নিবিড় বসতি অঞ্চল। আর আরেকটা দ্বিতীয় অঞ্চলে যেটা বিভক্ত করেছি সেটা হচ্ছে বিরল বসতি অঞ্চল। বিরল শব্দের অর্থ কি? বিরল শব্দের হচ্ছে ফাঁকা বা বিচ্ছিন্ন। তার মানে কি? এটা বিচ্ছিন্ন ভাবে, মানে এই জায়গায় কিছু 10 জন মানুষ, ওই জায়গায় 20 জন মানুষ, এইভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসবাস করার যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে বিরল বসতি অঞ্চল। আর যেখানে পুঞ্জীভূত হয়ে, ঘনভূত হয়ে বসবাস করে, সেটাকে বলছি আমরা নিবিড় বসতি অঞ্চল। তাহলে এই নিবিড় বসতি অঞ্চল এবং বিরল বসতি অঞ্চল সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে আমরা জানি যে নিবিড় বসতি অঞ্চল, তাহলে নিবিড় কি? নিবিড় মানে হচ্ছে ঘন বা পুঞ্জীভূত বসতি অঞ্চল, যেখানে সবাই একসাথে পাশাপাশি বসবাস করে অনেকজন মানুষ। এইরকম এই নিবিড় বসতি অঞ্চলকে আবার তিন ভাগে ভাগ করেছে। দেখেন, একটা বলছে অতি নিবিড়, মানে অতি মানে কি? অতিরিক্ত। নিবিড় মানে কি? ঘন। তার মানে অতিরিক্ত জনগণ যেখানে বসবাস করে সেই অঞ্চলটাকে বলছি অতি নিবিড় বসতি অঞ্চল। এই অতি নিবিড় বসতি অঞ্চলে সাধারণত প্রতি বর্গ কিলোমিটারে দেখেন 10,000-এরও বেশি জনসংখ্যা বসবাস করে। তার মানে কি? অতি নিবিড় মানে কি? 10,000-এর বেশি জনসংখ্যা যেখানে বসবাস করবে সেই অঞ্চলকে বলবো আমরা অতি নিবিড় বসতি অঞ্চল। এরপরে বলছে নিবিড় বসতি অঞ্চল। নিবিড় মানে কি? অতি নিবিড় থেকে নিবিড়, মানে অতি নিবিড়টা অতিরিক্ত, আর নিবিড় মানে অতি নিবিড়ের চাইতে একটু কম। এটা কি হবে? এটা হচ্ছে 5,000-এর বেশি জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে যেখানে বসবাস করবে সেই জায়গাগুলো হচ্ছে নিবিড় বসতি অঞ্চল। এই নিবিড় বসতি অঞ্চলের মধ্যে পড়ে নারায়ণগঞ্জ। দেখেন, অতি নিবিড়ের মধ্যে ঢাকা, সাভার, আর নিবিড়ের মধ্যে পড়েছে নারায়ণগঞ্জ। এরপরে আমরা দেখি নাতি নিবিড়। নাতি নিবিড় মানে কি? নাতি নিবিড় হচ্ছে না অতি না একদম নিচু, এইটাকে বলা হয় নাতি নিবিড়।
এই নাতিনিবিড় কারণ আমরা জানি বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ দেশ, না শীত না উষ্ণ, তাই জন্য বলা হয় নাতিশীতোষ্ণ। ঠিক এরকম নাতিনিবিড় মানে কি, না ঘন না আবার বিরল, এইটাকে বলা হয় নাতিনিবিড়। আর এই নাতিনিবিড় কি বলতেছে যে 1000-এর বেশি জনসংখ্যা যেখানে বসবাস করে সেই সব অঞ্চলগুলোকে নিয়ে নাতিনিবিড় অঞ্চল গঠিত হয়েছে। এইরকম অঞ্চল আছে কি বগুড়া, গাজীপুর, সিরাজগঞ্জ, এই প্রভৃতি অঞ্চলগুলা 1000-এর বেশি লোকজন বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে আমরা নিবিড় বসতি অঞ্চল দেখলাম, 3টা ভাগে ভাগ করেছি, একটা অতি নিবিড়, একটা নিবিড় আর একটা হচ্ছে নাতিনিবিড়। চলুন এবার আমরা বিরল বসতি অঞ্চলটা দেখে নিই। বিরল মানে কি বলেছি, বিরল মানে বিচ্ছিন্ন, যেখানে ফাঁকা ফাঁকা হয়ে কি করে বসবাস করে, এটা হচ্ছে বিরল। তাহলে বিরলকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাতি বিরল আর একটা হচ্ছে অতি বিরল। আমরা একটু আগেই জানলাম যে অতি শব্দের অর্থ কি, যেখানে অতিরিক্ত, মানে অতিরিক্ত যেখানে বিরল, অতিরিক্ত বিরল মানে কি বিচ্ছিন্ন, যেখানে অতিরিক্ত ফাঁকা ফাঁকা ভাবে বসবাস করা হয় সেটা হচ্ছে অতি বিরল। আর যেখানে নাতি বিরলটা কি, যেখানে না অতি না নাতি, এটাকে বলা হয় নাতি বিরল, মানে কোন রকম আছে। তো নাতি বিরলটা বলছে দেখেন 500-এর বেশি প্রতি বর্গ কিলোমিটারে 500 জনের বেশি জনসংখ্যা যেখানে বসবাস করবে সেই সব অঞ্চলকে আমরা বলবো নাতি বিরল। এরকম কি রাজশাহী, নাটোর, পাবনা। এবং অতি বিরল মানে একদম ফাঁকা ফাঁকা যেখানে, সেই অঞ্চলগুলো নিয়ে আমরা অতি বিরল জনবসতি, যেখানে 0 থেকে 500 জন জনপ্রতি বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে, যেরকম বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। তাহলে আমরা দেখলাম বিরল বসতি অঞ্চল কত ভাগে ভাগ করেছে, 2 ভাগে, একটা নাতি বিরল আর একটা অতি বিরল। এই যে বাংলাদেশের মোট জনসংখ্যা দেখলাম, এই জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি ধরনের প্রভাব পড়ে দেখেন, বাসস্থানের ওপর প্রভাব পড়ে, কারণ কৃষি জমিতে তখন কি করে সবাই বাসাবাড়ি তৈরি করতে লাগে। এরপরে আবাদি জমির ওপর প্রভাব, কারণ মাথাপিছু আবাদি জমির পরিমাণ কমে যায়। এরপরে হচ্ছে কি খাদ্যর ওপর প্রভাব পড়ে, আগে যদি 14 কোটি মানুষ যে পরিমাণ খাদ্য খেয়েছে এখন 16 কোটি মানুষ তার চেয়ে বেশি খাদ্য খাবে, এই জন্য কি হচ্ছে খাদ্যের উপর চাপ বা প্রভাব বাড়ছে। যাতায়াতের ব্যবস্থার উপর কি হচ্ছে প্রভাব বাড়ছে, যাতায়াত মানে কি, আগে যেখানে রাস্তাতে 100 জন মানুষ চলাচল করছে এখন 150 জন মানুষ চলাচল করছে, এই জন্য রাস্তাতে যানজট সৃষ্টি হচ্ছে, যে কারণে যাতায়াতের ব্যবস্থার উপর প্রভাব বাড়ছে। এরপরে কি হচ্ছে বেকারত্ব বাড়ছে, এটা তো আমরা জানি। তাহলে বাংলাদেশের জনসংখ্যায় যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে এই প্রভাবগুলো আমাদের উপরে পড়ছে। আশা করি বাংলাদেশের জনসংখ্যা এই যে ঘনত্ব, এই ঘনত্বের বন্টনের উপর ভিত্তি করে বাংলাদেশের জনসংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় আমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আবারও আপনাদের মধ্যে হাজির হব নতুন কোনো সমস্যা, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।